অরুর মামা কিছুটা শান্ত স্বরে বললেন। আহ, এভাবে বলছো কেন? জাহানারা পুনরায় ঝাঁঝিয়ে উঠে বললেন। বলবো না তো কি করব? তোমার মেয়েকে গাড়ি করে কয়েকটা ছেলে মহল্লার মাঝখানে ফেলে রেখে গেছে, সবাই দেখেছে, কানা ঘুষা পুরো মহল্লা গরম। তোমার কি মনে হয় এই মেয়ের আর বিয়ে হবে কোনোদিন? মুখ পুরি সব খুইয়ে এখন আবার ফিরলে কেন? এই বলে জাহানারা আবারও রূপাকে মারতে উদ্যত হবেন, ঠিক তখনই জাহানারা বরাবর কথার তীর ছুড়ে কৃতিক। স্টপ ইট, আই হেট নয়েজ। কৃতিকের গর্জনে থেমে গেলেন জাহানারা। জাহানারা থেমে যেতেই কৃতিক তীর্যক কণ্ঠে পুনরায় বলল। ঠিকই বলেছেন আপনি, আপনার মেয়ের কোথাও বিয়ে হবে না। লোকজন আপনার সম্মুখে ছি ছি বলি আওড়াবে, এর কারণ অবশ্য আপনি নিজেই। লোকজনের হাড়ির খবর ঘেঁটে কাসুন্দি বানিয়েছেন এতদিন, এখন স্বয়ং আপনার মেয়ের পালা। তারা তো এবার আপনাকে আখমারাই করবে, এতে কোনো ভুল নেই। কৃতিকের কথায় জাহানারা জবাব খুঁজে পেল না। জবাব দেওয়ার মতো কি বা আছে? কথা তো সত্য, আজমেরি শেখ এখনো চুপচাপ। তিনি কৃতিকের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়। আসলে চাইছেটা কি কৃতিক, সেটাই আপাতত ভাবছেন তিনি। অরু এখনো চুপচাপ শুকনো মুখে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। কৃতিক স্পষ্ট চোখে এক নজর অরুর দিকে তাকালো, অতঃপর সবার সামনে ওকে ডেকে বলল। বেবি, এক গ্লাস পানি নিয়ে আয় তো, সকালে ব্রেকফাস্ট করে পানিটাও খেতে পারিনি। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিচেনের দিকে এগিয়ে গেলে কৃতিকের কথায় মোখলেস চাচা হকচকিয়ে বলে ওঠেন। আমি নিয়ে আসছি বাবা। কৃতিক গম্ভীর গলায় বাদ সেধে বলল। আমার বউ আছে তো এখানে, আপনি দাঁড়িয়ে থাকুন, আপনার সাথে জরুরি কথা আছে। মোখলেস চাচাকে হুকুম করে পরক্ষণে জাহানারের দিকে তাকিয়ে কৃতিক বলে। রূপাকে মোখলেস চাচার সাথে বিয়ে দিয়ে দিন। মোখলেস এখনো অবিবাহিত, বয়স খুব বেশি না, মাত্র ৪৫ বছর। কৃতিকের কথায় যেন বাজ পড়ল পুরো হলরুম জুড়ে। আজমেরি শেখ তৎক্ষণাৎ তেতে উঠে বললেন। কৃতিক, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অফিসেও তুমি আমার অমতে ইচ্ছে মতো রুলস দিয়ে যাচ্ছ, আর এখন বাড়িতেও। কৃতিক হাতের ইশারায় আজমেরি শেখকে থামিয়ে জিভ দিয়ে গাল ঠেলে বলল। আমার কথা এখনো শেষ হয়নি মাদার ইন ল। তাছাড়া ডিলটা আপনার আমার মাঝে হচ্ছে না, ডিল হচ্ছে আমার আর ওনার মাঝে। চোখ দিয়ে জাহানারাকে ইশারা করে কৃতিক। তাই আপাতত আপনার মতামত গ্রহণযোগ্য নয়। আজমেরি শেখ আর কথা না বাড়িয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চুপ হয়ে গেলে জাহানারা বেগম রেগে মেগে বলেন। তাই বলে বাড়ির কেয়ারটেকারের সাথে আপনি আপনার মেয়ের? জাহানারা কথা শেষ করার আগেই কথা ছুড়ল কৃতিক, বলল। বিয়ে হয়ে গেলে আমার বনানীর ফ্ল্যাটটা আমি মোখলেস চাচা আর রূপার নামে উইল করে দেব। এছাড়া মোখলেস চাচাকে তার যোগ্যতা অনুযায়ী জেকে গ্রুপে কর্মসংস্থানের সুযোগও করে দেয়া হবে। আফটার অল, আপনারা আমার বউয়ের পরমাত্মীয়, এতটুকু দায়বদ্ধতা তো আমার আছেই, রাইট? কৃতিকের ছুঁড়ে মারা মেঘনা চাইতেই জলের মতন অফার শুনে জাহানারার চোখ বিস্ময়ে চিকচিক করে উঠল। বনানীতে নিজস্ব ফ্ল্যাট তো তার বাদা বাদা 14 গোষ্ঠীরও সাধ্য বাইরে, সেখানে কৃতিক কিনা এমনি এমনি দিয়ে দেবে? জাহানারার চোখে মুখে লোভাতুর দৃশ্য ভেসে উঠেছে। ভেতরে ভেতরে টক বক করছে কামনার লাভডুব। জাহানারা তখন থেকে চুপ হয়ে আছেন দেখে অরুর মামা এবার কৃতিকের কথায় নাকচ করে বলল। অসম্ভব তাই বলে মেয়েকে এমন 40 লোকের সাথে বিয়ে দেব নাকি? অরুর মামার রাশভারী কথা তখনই থেমে গেল যখন পাশ থেকে জাহানারা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন। তুমি চুপ করো একদম। কে বিয়ে করবে তোমার এই অপয়া হতছাড়া নষ্টা মেয়েকে? যা হয় ভালোর জন্যই। উনি আমাদের ভালোর জন্যই এ কথা বলেছেন। চুপচাপ বিয়েতে মত দাও। তাছাড়া এমন বিশাল ফ্ল্যাটের মালিক হলে মোখলেশকে জামাই বানাতে আমার কোনো অসুবিধা নেই। এদিকে এই কাহিনীর মূল চরিত্র মোখলেস চাচা এখনো হতবিহ্বল চোখে একে একে সবার কথা শুনে যাচ্ছে। কৃতিক কি আসলেই তাকে বিয়ে দিবে? এত বছরের বিষাদময় আইবুড়ো নাম খোঁচাবে নাকি? সেটাই আপাতত ভাবছে মোখলেস চাচা। সবার মাঝে নীরবতা বিরাজমান, শুধুমাত্র রূপার মায়ের হাত পা ধরে কান্নাকাটি করছে যাতে তাকে মোখলেস চাচার সাথে বিয়ে না দেওয়া হয়। অনু আর অরু মামিকেও বোঝানোর চেষ্টা করছে,
কিন্তু জাহানারা তার সিদ্ধান্তে অনড়। তিনি উল্টে খানিকটা দোনোমনো করে কৃতিককে প্রশ্ন করেই বলেন, বলছি যে বিয়েটা হয়ে গেলে সত্যি ফ্ল্যাট পাবো তো ওরা? কৃতিক গভীর গলায় বলল, এখন বিয়ে হলে উইলটাও এখনই হবে। আমার কাগজপত্র সব রেডি। কৃতিকের কথায় জাহানারা পুলকিত হয়ে নিজের স্বামীর উদ্দেশ্যে বলল, ওগো, তাহলে আর দেরি কেন? কাজী আনার ব্যবস্থা করো, আজকেই বিয়ে হবে ওদের। অরুর মামা যে খুব সৎ মানুষ তা নয়, টাকা আধিপত্য এসবের লোভ তারও আছে। মেয়ের সূত্র ধরে যদি এইভাবে রাতারাতি লাখপতি হয়ে যাওয়া যায় তো ক্ষতি কি? হোক বিয়ে, মেয়ে তো আর পানিতে পড়ে যাচ্ছে না। উল্টো মোখলেসকে জামাই বানিয়ে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরানো যাবে। ব্যাপারটা মন্দ হবে না। অবশেষে মনে মনে হাজারো লাভ লসের হিসাব কষিয়ে তবেই তিনি চললেন কাজে খোঁজার উদ্দেশ্যে। শেষমেশ নানান জল্পনা কল্পনার ইতি টেনে রূপার বিয়ে হতে হতে সকাল গড়িয়ে বিকেল হলো। এক হাতে রূপাদের বিয়ে হয়েছে, অন্য হাতে ফ্ল্যাটের চাবি উঠেছে জাহানারার কোমরের গোছায়। আজমিরি শেখের কিছুই বলার ছিল না, বললেও হয়তো জাহানারা পাত্তা দিতেন না। তাই নিজের গুরু গম্ভীরতা ধরে রাখতে চুপই রয়েছিলেন তিনি। আজকাল কৃতিকের কর্মকাণ্ডে তিনি শুধুই নীরব দর্শক মাত্র। কোনো কিছু বলার বা কৃতিকের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হেতু রাখে না কৃতিক। ব্যাপারটা আজমেরি শেখের নিকট চরম বিরক্তির পর্যায়ে উঠে এসেছে। তাও তিনি নিশ্চুপ, কারণ একটাই, অনুর বিয়ে। অনুর বিয়েটা সর্বোত্তম পন্থায় দিতে চান তিনি। তারপর না হয় একে একে দান চালা যাবে। তাড়াহুড়োর কিছুই নেই। তাছাড়া আজমেরি শেখের তাড়াহুড়ো জিনিসটাও পছন্দ নয় মোটে। আজ যেহেতু বিয়ের প্রথম দিন, তাই মেয়ে জামাইকে নিয়ে খুশি মনে বাড়ি ফিরছিলেন জাহানারা। কে জানে, হয়তোবা অনুর বিয়ে উপলক্ষে একদিন বাদে আবারও পুরো পরিবার শুদ্ধ কৃতিককুঞ্জে হাজির হবেন তিনি। অরু তড়িঘড়ি করে পায়ে মাত্রই প্রবেশ করেছে কৃতিকের রুমে। রাগের তোপে শরীরটা রি রি করছে ওর। এখানে আসতে আসতে ঠিক করে নিয়েছে যা হওয়ার হয়ে যাক। আজকে কৃতিককে কিছু কড়া কথা শুনিয়ে তবে এখান থেকে যাবে ও। কৃতিক তখন রুমেই ছিল, আপাতত তার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ। ওরও ভেতরে গিয়ে আচমকা কৃতিকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। ওরুর কাণ্ডে কৃতিক কিছুটা রাগী গলায় বলল, হোয়াটস রং অরু? কাজ করছি তো। অরুর এক অগাধ বিশ্বাস, কৃতিক ওকে পাগলের মতো ভালোবাসে। অন্য সবার সাথে যাই করুক না কেন, তবে অরু যদি কৃতিকের কলিজাটাও চিবিয়ে খেয়ে নেয়, তবুও কৃতিক টু শব্দটাও করবে না। সেই সাহস থেকে রাগে ফুঁসতে ফুঁসতেও বলল, কাজ পরে করবেন, আগে বলুন এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোভ দেখিয়ে কেন মোখলেস চাচার মতো একটা 40 লোকের সাথে রূপার বিয়ে দিলেন? বিয়ে কি একটা ছেলে খেলা যে যার সাথে খুশি যেভাবে খুশি বিয়ে দিয়ে দিলেন? আমি খুব ভালো করে জানি রূপার উধাওয়ের পেছনে নিশ্চয় আপনার হাত আছে। বলুন কেন করেছেন এসব? অরুর একাধারে বলে যাওয়া ননস্টপ কথার বহরে কান না দিয়ে পুনরায় ল্যাপটপে মন দিয়ে কৃতিক শান্ত স্বরে বলল, বড়দের কথা এত জানতে হয় না অরু। ভুলে গিয়েছিস আমি যে তোর 12 বছরের বড়? কৃতিকের কথায় অরু বিরক্ত হয়ে বলল, তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটু, তখন তো নো ওয়ে করছিলেন। অরু রাগে ফোঁস করছে, কি বলছে না বলছে কিচ্ছু খেয়াল নেই ওর। তাই কৃতিক এবার উঠে গিয়ে অরুর মুখোমুখি হয়ে শটান দাঁড়িয়ে পড়ল। অতপর ঘাড়টা একটু নিচু করে নরম শান্ত গলায় শুধালো, কি হয়েছে, এত রেগে আছিস কেন? অরু ঠোঁট উল্টিয়ে শক্ত গলায় বলল, কেন করলেন এটা? রাগের তপে তিরতিরিয়ে কাঁপতে থাকা অরুর ফিনফিনে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললেও তোর শরীর আমাকে বলে দেয় অরু। আমার অবর্তমানে তোর উপর দিয়ে ঠিক কতটা ঝড়ঝাপটা গিয়েছে শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে, আমাদের বিয়েটা মেনে নেওয়ার অপরাধে। তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কী পরিমাণ মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা, তোর শরীর দেখেই বুঝিয়ে
ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকেই নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখেছিলাম ততবারই নিজের রাগ সামলাতে পারছিলাম না আমি। মস্তিষ্ক আগুন হয়ে উঠছিল আমার। ইচ্ছে করছিল আরও আগে দেশে না ফেরার শাস্তিস্বরূপ নিজেকেই নিজে শেষ করে দেই। ফলস্বরূপ তোকে বারবার এড়িয়ে গিয়েছি। ওরও এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাগর ডাগর চোখ দুটো কৌতূহলে পরিপূর্ণ। ওর কৌতূহলের জোয়ারে কিছুটা ভাটি দিতে আবারও বলা শুরু করে কৃতিক। মনে আছে ওরু, আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়ম আমি পাল্টে দেব। হয়তো কিছুটা দেরি হয়েছে, কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টার হিসেবে তোর মামি তোর দিকে বারবার আঙ্গুল তুলেছে। তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যেই আমি ওনার কথার বান ওনাকে দিয়েই কাটিয়েছি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবার ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের বয়সের পার্থক্য 1, 2 কিংবা 12 বছর নয়, গুনে গুনে 26 বছর। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজে একটু শব্দও করবে না ওরু, কারণ আমি সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। কৃতিকের কথায় হতবাক হয়ে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে ওরু। চোখ দুটো আগের চেয়েও বৃহৎ আকৃতি ধারণ করেছে। মনে মনে ভাবছে, মানুষ এতটা গভীর আর সুকৌশলী চিন্তা কিভাবে করতে পারে? অরু তখন থেকে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে দেখি কৃতিক ভ্রু উঁচিয়ে শুধালো, কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? অরু নির্লিপ্ত চোখে হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক ওকে বুকের মধ্যে টেনে এনে বলল, চিন্তা নেই, মোখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে সেসব ব্যবস্থা আমি নিজ হাতে করব। তার চেয়ে বড় কথা, রূপা যার সাথে পালিয়েছিল সেই ছেলেটা মোটেও সুবিধার না। এক কথায় ডাকাত বলতে পারিস। আমি শিওর ও রূপাকে দূরে কোথাও নিয়ে পাচার করে দিত। অরু নিজের নরম দু হাতে কৃতিকের চওড়া পিঠখানা আঁকড়ে ধরে ওর শক্ত বুকের মাঝ বরাবর মুখ দাবিয়ে দিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজবেন্ড, সবার থেকে আলাদা, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে পথ এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি। প্রমিস, যে পিঙ্কি প্রমিস। মিষ্টি হেসে কথাটা বলেই কৃতিকের খড়খড়ে কোনো আঙুলের ভাঁজে নিজের কোমল তুলতুলে কোনো আঙুলটা প্রবেশ করালো অরু। যেহেতু নিজেরা এই দেশে ওদের চেনা পরিচিত তেমন কেউই নেই, তাই প্রি ওয়েডিংয়ের পার্টিটা কৃতিক কুঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাত্রই কেক টেক কেটে মাদুর পেতে আড্ডা দিতে বসেছে সবাই। আগামীকাল অনুপ্রত্যয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে। তারপর সারা জীবনের জন্য এই পরিবারের অতিথি হয়ে যাবে অনু। অনুর তো তাও বাড়িতেই বিয়ে হয়েছে, তারপর কৃতিক ওকে বাচ্চাদের মতো করে আগলে রাখে। কিন্তু অনুকে তো শ্বশুর বাড়ি যেতে হবে, পুরো একটা আলাদা পরিবারের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, দিন রাত সংসার সামলাতে হবে। সেসব ভাবতে গেলে প্রত্যেককে নিজের করে পাওয়া বিয়ের আনন্দ সব কিছু কেমন ফিকে হয়ে যাচ্ছে অনুর হৃদয়ে। এই আড্ডাতে অনু ছাড়াও আরও একজনের মুখটা মলিন হয়ে আছে। সে হলো অ্যালিসা, যার কিনা এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল। সেই সকাল থেকে মুখ ভার করে বসে আছে, প্রয়োজনের বাইরে কারো সাথে একটা কথাও বলছে না। কি অদ্ভুত! অনুর মন খারাপের কারণ জানে অরু, কিন্তু অ্যালিসার এই মাত্রাতিরিক্ত বিষণ্ণতা কিছুতেই ধরতে পারছে না ও। অরু যখন চোখ মুখ কালো করে অ্যালিসার দিকে আর চোখে তাকিয়ে এসব ভাবছিল, তখনই কনুই দিয়ে সামান্য খুঁচা মেরে ওকে ডেকে উঠল নীলিমা। শোধালো, কি ভাবছিস বলতো তখন থেকে? নীলিমার ডাকে ধ্যান ভাঙে অরুর। ও না সূচক মাথা নাড়িয়ে ছোট্ট করে জবাব দিল, কিছু না। অতঃপর পুনরায় মন দিল সবার সাথে আলাপচারিতায়। আপাতত শায়রি বকবক করে যাচ্ছে সবার মাঝে। অর্ণব গিটার নিয়ে বসেছে গান গাইবে বলে। অনু আর প্রত্যয় চোখে চোখে হাজারো কথা আদান প্রদান করছে।
কৃতিক সবার সাথে আড্ডা দিতে বসেছে ঠিকই, তবে তার ধ্যান জ্ঞান সবকিছুই ম্যাকবুকে নিবদ্ধ। নতুন নতুন অফিসে জয়েন করার পর থেকে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকে ও। কি জানি কি করে। ক্যাথরিন অ্যালিসের কাঁধে মাথা রেখে অর্ণবের কড়া গিটারের টুংটাং আওয়াজে মন দিয়েছে। নীলিমা অরুর পাশে বসে সায়রের সাথে একের পর এক যুক্তিবিদ্যায় ব্যস্ত। একমাত্র অরুই চুপচাপ সবাইকে গভীর চোখে পরখ করছে। সায়র কি ভেবে যেন কথায় এক পর্যায়ে হুট করেই বলল, গাইজ চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। আশেপাশের উৎসুক জনতা সবাই একে একে হ্যাঁ সূচক মাথা নাড়ালেও কৃতিক কিবোর্ডে আঙুল চালাতে চালাতে গভীর গলায় বলল, আমাকে এসব ডেয়ার ফেয়ার দিলে খবর আছে তো সায়র। কৃতিকের কথায় সায়র বিরক্ত কণ্ঠে বলল, এখানে আসিস মানে তোর খেলায় অংশগ্রহণ করতে হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষ করে একটা খালি উইস্কির বোতল সবার মাঝে ঘোরালো সায়র। বোতল ঘুরতে সবার আগে ফেসে গেল বেচারি নীলিমা। সায়র নীলিমার দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু উঁচিয়ে বলল, কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? নীলিমা ঠোঁট বেঁকিয়ে বলল, ডেয়ার ফেয়ার পারবো না, টুরুথ। সায়র নির্বিকার ভঙ্গিতে বলল, ঠিক আছে বলো তাহলে, বয়ফ্রেন্ড আছে? নীলিমা দাঁত কটমটিয়ে মনে মনে বলল, বদমাইশ বিদেশি বান্দর, জানতাম না তুই ভুলভাল কোশ্চেন করবি আমায়। কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? নীলিমা থমথমে গলায় উত্তর দিল। নীলিমা জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তেতে উঠল সায়র। সবার সামনে ঝড়ের গতিতে নীলিমার দিকে ঝুঁকে গিয়ে চোখ মুখ খিচিয়ে বলল, কি ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? বিয়ে নেই তো আমাকে একটা চান্স দিতে পারতে, শুধু শুধু আব্বাজানকে দিয়ে তারা খাওয়ানোর মানেটা কি ছিল? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? সায়রের কাণ্ডে নীলিমা খানিকটা পিছিয়ে গিয়ে শুষ্ক ঠোক গিলল। ওদিকে সায়রের ভাবসাব এমন যে আজকে নীলিমার সাথে একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। কেন ওকে আছলা বাস নিয়ে তাড়া করা হলো সেই প্রতিবাদ স্বরূপ। কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্ণব বলল, থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলে? খেলাটা কন্টিনিউ কর, নয়তো চললাম। অনেক রাত হয়েছে, ঘুমাবো। সায়র নিজেকে সংবরণ করে ফুসফুস করতে পুনরায় বোতল ঘোরালো। এবার গিয়ে বোতল থামলো কৃতিকের সামনে। কৃতিক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়তেই অর্ণব বলল, কে নেবে, ট্রুথ না ডেয়ার? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে বলল, ট্রুথ, তবে কোনোরূপ ফাজলামও করবি না বলে দিলাম। অর্ণব কৃতিকের সতর্ক বার্তায় 2 পয়সায় তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল ওকে, অরুকে তোর দেওয়া ফার্স্ট গিফট কি ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস এখনো দেওয়া হয়নি? অর্ণবের কথা শেষ হলে কৃতিক ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুকে পর্যবেক্ষণ করলো, যে লাজুক লতা হয়ে হাত দিয়ে কানের পেছনে চুল গুজে কৃতিকের দৃষ্টি এড়াতে বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কৃতিক অরুর দিকে দৃষ্টি রেখে একটু ভেবে বলল, আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পাজামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ান্ট গিভ হার মাই বেস্ট ডিএনএ। এ কি ঠোঁট কাটা কথা! কৃতিকের কথা শুনে কাশি উঠে গেল সবার। অরু লজ্জা টজ্জা ঠিকই তুলে কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, নির্লজ্জ লোক। কৃতিক ঠোঁট উল্টে নির্বিকার ভঙ্গিতে বলল, আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। অরু চোখ মুখ খিচিয়ে বলল, এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? ওদের স্বামী স্ত্রীর বাঘ বিতণ্ডার মাঝে সায়র হো হো করে হেসে বলল, শুনেছিস অর্ণন, জেকে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিয়ে দিচ্ছে। হাউ ফানি। কৃতিক সায়রের মেলে যাওয়া চোয়ালখানা আলতো হাতে বন্ধ করে দিয়ে বলল, আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে ঠিক তখনই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। অরু তৎক্ষণাৎ সবার মধ্যে থেকে উঠে গিয়ে গটগটিয়ে নিচে চলে গেল। সায়র হাঁক ছেড়ে বলল, আরে এলোকেশি, কোথায় চলে যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। সায়র কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কৃতিক আচমকা সায়রের গলা চেপে ধরে বলল, শালা, তোকে কতবার বলেছি আমার বুকে তুই ডাকবি না কখনো।
আবার ঢং করে এলোকেশি ডাকা হচ্ছে। আজ তোর খবর আছে। এই বলে কৃতিক সায়রের গলাটা গায়ের জোরে চেপে ধরে।